প্রবাসী বাঙালি কন্যা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এখন বেরিয়ে পড়েছি, আমাদের হেলথ চেক আপ আছে, তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো চলো আমরা গিয়ে দেখাই এখানে প্রাইমারি কেয়ার কেমন হয়, কী হয়। ওখানে আমি গিয়ে কথা বলতে হয়তো পারবো না, জাস্ট হয়তো ভিডিওগুলো তুলবো কেমন কী ওখানে দেখানোর জন্য। বাড়ি এসে তোমাদের ডিটেলসে বলবো। এটা অ্যাকচুয়ালি একটা ফর্ম যেখানে ইন্স্যুরেন্স ডিটেলস এবং কী কী ওষুধ খাচ্ছ তুমি সেই সব ডিটেলস, আর অ্যাড্রেস, ফ্যামিলিতে কার বাবা মার কিছু মানে প্রবলেম আছে কি না, কী কী শরীরে নানান রকম রোগ আছে সেগুলোর ডিটেলস, হিস্ট্রি দিতে হয়। তার জন্য এসেই আগে ফর্মটা ফিল আপ করতে হয়। তো আমারটা হয়ে গেছে, তো ওটা করছে। আর এখানে মাম্মাম সামনে দুষ্টুমি করছে। এখানে ইন্স্যুরেন্স কার্ডই মেন, ইন্স্যুরেন্স কার্ড দেখে দেখে সব কিছু করতে হয়। দেখো এখানে আমাদের একটু আগে ব্লাড টেস্টগুলো হলো, সব কিছু হলো। তো এখন আমাদের একটা রুম দিয়েছে, ওখানে ওয়েট করতে হবে। এরপরে এখানে ডক্টর আসবে, দিয়ে দেখবে। তো এখন আমি ওয়েট করছি। আর দেখেছো এখানে পুরো একটা রুম দিয়ে দেয়, এক একজনের জন্য একটা রুম দিয়ে দেয়। আমার হাজব্যান্ড একটা অন্য রুমে আপাতত আছে, ওকে ডক্টর দেখছে। এবার আমি এখানে ওয়েট করছি, এখানে আবার আমি ওকে দেখার পর আমাকে দেখতে আসবে। আর দেখো মামাম দুষ্টু করছে বলে ওকে আমি বিস্কিট দিয়েছি, তার আগে ওকে অনেক কিছু দিয়ে ভুলানোর চেষ্টা হচ্ছে, কিন্তু স্টিল বদমেজি করেই যাচ্ছে। দেখো এইসব করছে, দুষ্টুমি করছে। তো তোমাদের দেখিয়ে দিলাম এখানটাতে। হ্যাঁ, আপাতত পরে আবার দেখাচ্ছি। কত ক্লিন দেখেছো, সব কিছু ভীষণ ক্লিন। দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা বাড়ি ফিরলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো তোমাদের ডিটেলসে বাকিটা পরে জানাচ্ছি, ওখানে কি কি হলো, কি ব্যাপার। তো চলো এখন আপাতত বাড়ি ঢুকি, তারপরে ফ্রেশ হয়ে তোমাদের বলবো সব কিছু। আমি একটু রান্না করছি। এটা কি বলো তো, পপি সিডস মানে পোস্ত। তো পোস্ত আমি এখন রান্না করব। কি পোস্ত করব? টমেটো পোস্ত। তো তোমাদের টমেটো পোস্তর রেসিপি দেখাবো, আর সাথে বলবো পোস্তর কি প্রাইস এখানে। এটা হচ্ছে 1 কেজি, মানে 1 কেজি একটু সরি 400 গ্রাম আছে। 400 গ্রাম, দেখো 400 গ্রাম। তো 400 গ্রাম পোস্তর দাম $9.99। ঠিক আছে, এটা একটু আধটু ফ্ল্যাকচুয়েট করে বিভিন্ন স্টেট ওয়াইজ, বাট মোটামুটি ধারে কাছে থাকে। $1 এদিক ওদিক হয়তো হবে, বেশি না। তো $9.99 মানে তো $10। তো $10 মানে 700 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। তো 400 গ্রাম পোস্তর দাম 700 টাকা। আর এটা সব থেকে বড় প্যাকেট ছিল, এটাই নিয়ে এসছে। এর থেকে ছোট একটা প্যাকেট এখানে পাওয়া যায়, আর এর থেকে আর বড় প্যাকেট এখানে নেই, টেক্সাসে নেই। তো মানে আমরা যে ইন্ডিয়ান স্টোর থেকে বাজারগুলো করি ওখানে এটাই সব থেকে বড় ছিল, তো এটাই নিয়ে এসছি। এর আগে আটলান্টাতে ছিলাম, ওখানে এর থেকে ছোট প্যাকেট নিয়ে আসা হয়েছিল, কিন্তু এবারে এখানে দেখলাম যে এর থেকে বড় প্যাকেট আছে, তো ওই জন্য বড় প্যাকেটটা নিয়ে এসছি। তো আজকে টমেটো পোস্তটা বানাবো, আর তোমাদের হচ্ছে রেসিপিটাও শেয়ার করবো কীভাবে টমেটো পোস্ত হয়। চলো আগে এটা আমি কেটে নিই, কেটে আগে একটু ঢেলে নিই। তো ভাবলাম তোমাদের বলি, কারণ ইন্ডিয়াতে তো পোস্তর দামটা কি, আর এখানে পোস্তর দামটা কি তোমাদের জানা উচিত, তাই জন্য তোমাদের হচ্ছে একটু জানিয়ে দিলাম। আর সাথে ভাবলাম পোস্তটা করবো, তোমাদের একটু রেসিপিটা শেয়ার করি, তাই জন্য শেয়ার করতে এসেছি।
দাঁড়াও, এটা আগে আটকে রাখি, নাহলে পরে প্রবলেম হবে। আর মামা দুষ্টুমি করছে, সমানেই দুষ্টুমি করছে। ওর বাবা অফিসের কাজে বিজি আছে, কিন্তু ও সমানে গিয়ে দুষ্টুমি করছে। তো তোমার সাথে খুব একটা বেশিক্ষণ কথা বলতে পারবো না, তাড়াতাড়ি করে আমি পোস্তটা বেটে নিই। এখন আমি পোস্তটা, এই এতটা পোস্ত নিলাম, এর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, সাথে একটুখানি নুন দিলে পরে ওটা ভালো হয়। দিয়ে একটু জল দেব, দিয়ে এটা লাগিয়ে গ্রাইন্ড করে নেব। বাইরে ওয়েদারটা বেশ সুন্দর, অনেক 2-3 দিন পর রোদ বেরিয়েছে। তো ভীষণ ক্লাউডি ছিল। তো আমার পোস্তটা এখন বাটা হয়ে গেছে, পোস্তটা আমি বেটে নিলাম পুরোপুরি। তো এবার দেখাই কিভাবে রান্নাটা করব। ফার্স্টে একটু আমি সরষের তেল দেব, খুবই সিম্পল রান্নাটা, জাস্ট বসিয়ে দেওয়া, আর কিচ্ছু নেই। এই পোস্তটা বেশি করে একটু জল দেব, ঠিক আছে? যে দেখো বাটা হয়ে গেছে। খুব প্লেন বাটা হবে না, একটু মানে একটু বিলি ভাব থাকলে পরে তাহলে গিয়ে পোস্তটার টেস্ট ভালো আসে। তো পুরো একদম প্লেন করে বাটবে না, একটু নর্মাল। আর দেখো ওই যে মাম্মাম দেখতে পাচ্ছ তোমরা, ওই দেখো ওখানে একটুখানি দেখা যাচ্ছে, ওখানে শুয়ে আছে। পুরো জল দিয়ে দিলাম এতটা, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে আমি টমেটোটা কেটে নিই, টমেটোটা কুচি কুচি করে কাটবো। তুমি এসছো দুষ্টু করতে? হ্যাঁ। এসো এসো, একটু দেখা করে যাও, এসো। তো ও ওখানে রীতিমতো দুষ্টুমি করছে, আর এখানে একবার আসছে আর ওর বাবার কাছে একবার যাচ্ছে, ঠিক আছে? এই করে বেড়াচ্ছে। তো তারপরে আমি টমেটোটা কাটছি। এরপরে কালকে তো ডক্টর দেখানো হলো, এরপরে তোমাদের ডিটেলসটা বলবো যে ওখানে কিভাবে কি হলো, ডাক্তার দেখানোটা কি প্রসেস হয়, কিভাবে হয়, তোমরা তো কেউই জানো না, কারণ আমরা প্রাইমারি কেয়ারে গেছিলাম। তো প্রাইমারি কেয়ার কি, আর্জেন্ট কেয়ার কি, এমার্জেন্সি কেয়ার কি, সব জানাবো। 3টে ভাগ হয় এখানে ডাক্তার দেখানোর, তো সেগুলো ডিটেলসও বলা হবে। আর এখন আমি এইটা আপাতত কেটে নিলাম, টমেটোটা আর কাঁচা লঙ্কা একটা চিড়ে দেবো, দুটো লঙ্কা অলরেডি বেটেছি, আর এটা একটু চিড়ে নিলাম, ঠিক আছে? এরপর এটার মধ্যে দিয়ে দেব, এটার মধ্যে সবটা টমেটো দিয়ে দেব, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি বৃহস্পতিবার দিনকে ভেজ খাই, তো যার জন্য ভাবলাম একটু মুখরোচক কিছু যদি হয় একটু ভালো হয়। বাকি রান্না হয়ে গেছে, তো এটা করলেই কমপ্লিট হয়ে যাবে। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এরপর স্বাদ মতন, যে যেমন নুন খাও তেমন হচ্ছে নুন দিয়ে দেবে। নুন একটু আর হলুদ একটু, হ্যাঁ, দিয়ে যে নুন দিচ্ছি, একটু তো নুন পোস্ত বাটাতে সময় দিয়েই ছিলাম, তাই জন্য একটু মানে বুঝে দেওয়া হবে নুনটা, যেমন যে খাও। একটু নুন দিলাম, ওকে। আর হচ্ছে হলুদটা খুব সামান্য দেবে, কারণ পোস্ততে বেশি হলুদ দিলে তার স্বাদটা চলে যায়, পোস্ত নিজস্ব একটা স্বাদ থাকে। তো একটুখানি আমি হলুদ দিলাম, ঠিক আছে? এবার এটাকে আমি চামচ দিয়ে নেড়ে নেব, দিয়ে এটা হচ্ছে চাপা দিয়ে দিতে হবে। তো এই আমি লিডটা আছে, এটা ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে? এটা এবারে ধীরে 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 এভাবে খুব মানে লো রাখতে হবে আর কি হিটটা।
হিটটা লো রেখে এবার টমেটোটা ওতেই সিদ্ধ হয়ে যাবে, দিয়ে একদম যখন মানে বসে আসবে, জলটা যখন মরে যাবে, এই জলটা যে আমি দিচ্ছি একদম যখন শুকিয়ে আসবে জলটা, তো তখন একদম হয়ে যাবে, ওই কি বলে ওটাকে, সর্ষের তেল একটু ছড়িয়ে দেবে, দিয়ে তারপরে নামিয়ে দেবে, টেস্ট করে নেবে নুন ঠিক আছে কিনা, দিলেই হয়ে গেল টমেটো পেস্ট। আপাতত বসালাম এটা, যখন কমপ্লিট হয়ে যাবে কেমন দেখতে হচ্ছে তোমাদের জানাবো। তো এই হচ্ছে আপাতত টমেটো পোস্ত। আর এবারে ওষুধ, কালকে তো ওখানে ডক্টর দেখিয়ে আসলাম, তো ওষুধ তো ওখানে পাওয়া যায় না, তার জন্য আমাদের ডক্টর ওষুধ প্রেসক্রাইব করে দিয়েছে, ওখান থেকে ডিরেক্ট চলে যাবে সিবিএস ফার্মাসিতে। তো সিবিএস ফার্মাসি যেতে লাগবে ওষুধগুলো আনার জন্য। তো হয় আমি বেরোতেও পারি, নাও বেরোতে পারি, তো সৌরভ তো বেরোবেই, কিছু করার নেই, আমি যদি টাইম বার করে উঠতে পারি তো আমি বেরোবো, এছাড়া ও যাবে, ওকে নিয়ে আসবে। তো চলো এখন আপাতত এতটুকুই থাকি, পরে আবার গল্প করব, কারণ ও কাঁদছে আর ওর বাবা মিটিংয়ে আছে অফিসে, তো খুব ডিস্টার্ব করছে, আমাকে যেতে হবে ওখানে। চলো। তো পাপাকে জ্বালাতে চলে এসছে, এখন আমাকে ওকে সামলাতে হবে, তো চলো এখন ওকে আমি সামলাই, টমেটো পোস্তটা হলে আমি তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হলো ওটা, ঠিক আছে চলো। টমেটো পোস্তটা কমপ্লিট হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি, পুরো লো ফ্লেমেই হলো এটা, ঢাকনা দিয়ে দিয়ে এটা চাপা ছিল দেখো, তো এটা তো কমপ্লিট, বুঝতে পারছি অনেকটা জল দিয়েছিলাম, ঠিক আছে, এখন এটা এইভাবে দাঁড়ালো, তো এটা এবার ঢাললেই হয়ে গেল একটা পাত্রে। টমেটো পোস্তটা ঢেলে নিলাম, দেখো এমন দেখতে হয়েছে, খুব টেস্টিও হয়েছে, গরম ভাতের সাথে খাবে, ও দারুণ লাগে। আমি অ্যাকচুয়ালি আমার প্রেসক্রাইবড মেডিসিনটা পিক আপ করতে এসেছি সিভিএস ফার্মাসিতে। তো এখানে এসে খুব সুন্দর একটা জিনিস দেখলাম, এটা আমার কার্ড, এবং আমার কার্টে আমার এখানে বেবি বসে আছে, দেখো সে এখানে পিক পিক করে শব্দ করছে। একদিন আগে আমাদের মেডিকেল চেক আপ হয়ে গিয়েছে, কারণ প্রত্যেক ইয়ারে একবার করে হেলথ চেক আপ করাতেই হয় যদি সুস্থ থাকতে হয়, ইন্ডিয়াতেও তাই। তো যদি এখানে ম্যান্ডেটারি নয়, বাট করালো উচিত আর কি। তো আমাদের যে ইন্স্যুরেন্সগুলো আছে তার সাথে ফার্স্ট ইয়ারলি চেক আপ ওটা ফ্রি থাকে, তো কালকের ওটা ছিল। তো ওটা হয়ে যাওয়ার পরে আমাদের কিছু ওষুধ প্রেসক্রাইব করেছে, তো ওষুধগুলো পিক আপ করতে এসেছি আমি সিভিএস ফার্মাসিতে। এখানে ডক্টরের কাছ থেকে ডাইরেক্টলি প্রেসক্রাইব মেডিসিনটা ডাইরেক্টলি ফার্মাসিতে আসে, এবং ফার্মাসি থেকে কালেক্ট করতে হয়। ডোজেস ডক্টরের অফিস থেকে বা ফার্মাসি থেকে, দু জায়গা থেকেই ওরা ডোজেসগুলো বলে দেয়। তো আজকে সকালে কল এলো আমার কাছে যে ওষুধগুলো পিক আপ করতে হবে, তো আমি তো পিক আপ করতে এসেছি আপাতত। এসে পাপা এখন এই কার্ট কাম অটো রিক্সা কাম দুষ্টুমি করার জায়গা এটা পেয়েছে, পেয়ে ও আপাতত চুপটি করেই বসে আছে এখানে। আর আমাদের প্রেসক্রাইব মেডিসিনটা ওখানে ওই যেখানে ফার্মাসি লেখা আছে ওখানে ওরা প্যাক করছে, করে আমাকে বললো 10 মিনিট পরেই দেবে। আমার মেডিসিনটা রেডি ছিল, আমার মিসেসের মেডিসিনটা এখনও রেডি হয়নি, ওটা হচ্ছে। তো টিল দেন আমরা একটু এখানে দুষ্টুমি করছে বেবি আমার। তো মেডিসিন নিয়ে আমি এখান থেকে রওনা দেবো বাড়িতে। পাপা 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 কুচি কুচি কি দুষ্টুমিটা করছে দেখি তো। নামিস না নামিস না নামিস না। একটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে হচ্ছে, এখানে মেডিসিন দুভাবে পাওয়া যায়। একটা হচ্ছে ওভার দ্য কাউন্টার মেডিসিন, এরকম ছোটোখাটো জ্বর জারি, হাত ব্যথা গা ব্যথা, এটা টার্নিনল যেরকম জ্বর হলে খাওয়া হয়, তো এগুলোকে বলা হয় ওভার দ্য কাউন্টার মেডিসিন। তো এইগুলো ডাইরেক্টলি এখানে এসে পারচেস করা যায়। কিন্তু যেগুলো প্রেসক্রাইব মেডিসিন,
প্রেসক্রিপশন ছাড়া যেগুলো কেনা যায় না সেগুলো ডাইরেক্টলি ডক্টরের কাছ থেকে এখানে মানে ফার্মাসিতে আসে, আর ফার্মাসি থেকে পেশেন্টকে পিক আপ করতে হয়। এটা হচ্ছে এখানকার নিয়ম আর কি। তো এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই ওভার দ্য কাউন্টার মেডিসিন। তো কাজ মোটামুটি 15 মিনিটে হয়ে গেছে। তো বিগত আধ ঘন্টা ধরে আমি শুধু ওকে নিয়ে ঘুরেই যাচ্ছি। তো ওর নামার কোনো ইচ্ছা নেই আপাতত, কান্নাকাটি করছে। আমি দেখি, আর এই যে পিক পিক করে শব্দ করছে আর দুষ্টুমি করছে, আমি দেখি কিভাবে বাড়ি নিয়ে যাওয়া যায় ওকে। তো অ্যাজ ইউজুয়াল ঝুমুর বাচ্চাটাকে নিয়ে বিজি হয়ে গেছে, আর আমিও মোটামুটি সিভিএস ফার্মাসি থেকে ফিরে এসে বেশ ক্লান্ত। সে তো একদমই সেই গাড়িটা থেকে নামবে না, টোটো কাম কার্ট কিছুতেই নামছিল না। তো কিন্তু তোমাদেরকে যে ইনফরমেশন দেয়া বা আমাদের ব্লগটা তো তার জন্য থেমে থাকতে পারে না। তো একটা খুব জরুরি ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হলো এখানকার ডাক্তার দেখানোর যে প্রসেস সেটা। তো আমার নলেজে যা আছে মোটামুটি 3ভাবে ডাক্তার দেখানো যায়। একটা হলো ইমার্জেন্সি কেয়ার, আর একটা হলো আর্জেন্ট কেয়ার, আর একটা হলো প্রাইমারি কেয়ার। প্রত্যেকটাকেই আমি ইলাবোরেট করব যে কোন সময় কোন ক্লিনিকে যেতে হয়। তো প্রথমে আসি প্রাইমারি কেয়ার। সো প্রাইমারি কেয়ার যেটা আমাদের যেরকম ফ্যামিলি একটা ফিজিশিয়ান থাকেন ইন্ডিয়াতে, মোটামুটি সেই কনসেপ্টই হচ্ছে প্রাইমারি কেয়ার। মানে আমার যাবতীয় যা শারীরিক স্ট্যাটিস্টিক্স, আমার কি অসুখ আছে, আমার কি ওষুধ চলে, তো তার জন্য ওয়ান স্টপ টু গো প্রথমে আমি যার কাছে যাব তিনি হচ্ছেন প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান। সো যেরকম আমাদের ফ্যামিলি ইয়ারলি চেক আপ হলো, সেটা হচ্ছে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে। তো প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান যেরকম হঠাৎ করে যদি দরকার হয় তখন কিন্তু ঠিক করা যাবে না। বছরের প্রথম দিকেই বা বছরের যে কোনো সময় লোক যেটা করে প্রথম দিকেই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান ঠিক করে নেন, সেখানে গিয়ে তার ইয়ারলি চেক আপটা করান। ইয়ারলি চেক আপ করাবার পরে তাকে যদি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হিসেবে ডিক্লেয়ার করা হয় তাহলে তার যাবতীয় ডেটা তিনি নেবেন, এবং পরবর্তীকালে যদি আমার কোনো শারীরিক প্রবলেম হয় আর সেই সময় যদি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান অ্যাভেলেবেল থাকেন তাহলে আমি তার কাছে যেতে পারবো। আমার এবারে ধরো আমি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে দেখালাম, দেখি ধরা পড়লো আমার ডায়াবেটিস আছে, যেটা খুব কমন একটা অসুখ। সো তিনি প্রথমে ডায়াবেটিসটা ঠিক করার জন্য ওষুধ দেবেন। তিনি যেহেতু এমডি হন সাধারণত তিনি ওষুধ দেবেন। এবারে ধরো আমার কোনো একটা অসুখের বা কোনো একটা ব্লাড টেস্টের পরে এমন কিছু একটা ধরা পড়লো যেটা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান ভাবছেন যে তিনি হ্যান্ডেল না করে কোনো স্পেশালিস্টের কাছে পাঠাতে হবে। তো তখন তিনি কি করবেন, প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সঙ্গে যে স্পেশালিস্টরা আছেন বা তার জানাশোনা যে স্পেশালিস্টরা আছেন তাদের কাছে পাঠাবে। ধরো কারোর লিভারের প্রবলেম হলো, কোনো বা ব্লাড টেস্টের পরে ধরা পড়লো লিভারের কোনো এনজাইম হয়তো খুব বেশি আছে, যেটা তিনি সাসপেক্ট করছেন, প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান সাসপেক্ট করছেন যে লিভার হয়তো ড্যামেজ হচ্ছে। তো তখন তিনি সেটাকে হ্যান্ডেল করতে চাইছেন না, বা তিনি ভাবছেন যে স্পেশালিস্টের কাছে পাঠালে ভালো হবে। তো তখন তিনি কি করবেন, তখন তিনি স্পেশালিস্টের কাছে রেফার করবেন। সেই প্রাইমারি কেয়ারের থ্রু দিয়ে স্পেশালিস্টের কাছে গেলে স্পেশালিস্ট প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছ থেকে যাবতীয় যে ইনফরমেশন সেগুলো কালেক্ট করে তিনি তোমাকে দেখবেন। এটা হচ্ছে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কনসেপ্ট। আর বছরের যে কোনো সময় যদি তোমার কোনো প্রবলেম হয় তাহলে তুমি অ্যাপয়েন্টমেন্ট নিলে
অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে যেতে পারবে। তিনি যদি হ্যান্ডেল করতে পারেন তিনি করবেন, না হলে তিনি আবার স্পেশালিস্টের কাছে পাঠাবেন। তো প্রত্যেকটাই ফ্যামিলির এখানে একটা করে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান থাকা উচিত। তো এটা গেল প্রাইমারি কেয়ার। এবার হচ্ছে আর্জেন্ট কেয়ার। আর্জেন্ট কেয়ারে কখন দরকার, যেরকম নামেই তোমরা বুঝতে পারছো যে আর্জেন্টলি দরকার। ব্যাপারটা মারাত্মক কিছু নয়, মানে ইমার্জেন্সিতে যেতে হবে এরকম কিছু নয়, কিন্তু তোমাদের ডক্টরকে দেখানো জরুরি। যেরকম আমার নিজের একটা অভিজ্ঞতা হয়েছিল, আমি যখন নিউ জার্সিতে ছিলাম তখন 2018 সাল। আমি আর ঝুমুর তখন আমাদের বেবি হয়নি, তখন আমরা ইন্ডিয়া থেকে নিউ জার্সিতে প্রথম আসি। তো আমরা বেশ কিছুদিন মানে প্রলংড একটা পিরিয়ড ধরে আমরা হোটেলে ছিলাম। তো এখানে এটাকে এক্সটেন্ডেড স্টে আমেরিকা বলে। তো এটা স্টুডিও টাইপের একটা হোটেল রুম থাকে, যেখানে রান্না করার জায়গা, ঘুমোবার জন্য একটা জায়গা, কাজ করার একটা জায়গা, আর অ্যাটাচ টয়লেট থাকে। কোনো কোনো সময় যদি লাকি হয় ব্যালকনি থাকতে পারে, বাট বেশিরভাগ জায়গায় থাকে না। তো আমরা ওরকমই একটা অ্যাপার্টমেন্টে ছিলাম। সময়টা মোটামুটি আমি আগস্টে এসেছিলাম, তারপরের মাস থেকে বেশ ঠান্ডা পড়ে যায়। আর ওটা মানে আমেরিকার যে ঠান্ডা যে জোনটা, সেই জোনে তো আমাদের কাছে অতটা ঠান্ডা আসলে হ্যাবিচুয়েটেড নই আমরা, ভালোই ঠান্ডা পড়ে যায়। আর সেই সময়টা ছিল পুজোর সময়, মোটামুটি পুজো আসছে অক্টোবরের দিকে, আগস্ট থেকে অক্টোবর ওই টাইমটা। তো হোটেলের রুমে যে হিটার থাকতো, ঠান্ডার জন্য যে হিটার চলছিল, তো সেখান থেকে একটা প্রবলেম হয়েছিল, যাতে ওর কাপ থেকে ব্লাড আসছিল, জাস্ট স্ট্রেন অফ ব্লাড। তো যেটা আমরা অনেক পরে জানতে পেরেছিলাম যে কজটা হচ্ছে রুম হিটার থেকে। যাই হোক, স্ট্রেন অফ ব্লাড আসাটা তো কখনোই ভালো নয়। তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তখন তো আমি জানতাম না, সবে আমি আমেরিকায় তখন ঢুকেছি, যে কোথায় যেতে হবে। তো রিসেপশনিস্টের কাছে গেলাম, ভদ্রমহিলা খুব ভালো ছিলেন, আমাকে খুব হেল্প করেছিলেন। তো তিনি বললেন যে তোমাকে এখন আর্জেন্ট কেয়ারে যেতে হবে। আমি জিজ্ঞেস করলাম কোথায়, তো ঠিকানা দিল। তো ঠিকানায় গিয়ে দিয়ে দেখলাম যে সেখানেও একজন ইন্ডিয়ান ভদ্রলোক ডক্টর। তো তিনি আমাদের বললেন যে মেডিসিন দিলেন, যেটা ঝুমুরকে ঠিকও হয়ে গিয়েছিল। বলেছিল কোনো ভয়ের নয়, গলায় ইনফেকশন হয়েছে। তো এই রকম সিচুয়েশন, যেটা হচ্ছে যে মানে ইমার্জেন্সি যেতেই হবে এরকম নয়, আর বাট ইমিডিয়েট ডক্টর দেখানো জরুরি। সেই রকম সিচুয়েশানে যদি আর্জেন্ট কেয়ার অ্যাভেলেবেল থাকে, তাহলে আর্জেন্ট কেয়ারে যাওয়াটাই শ্রেয়। কারণ আর্জেন্ট কেয়ারের কস্টটা সবসময় ইমার্জেন্সির থেকে কম। তো আর্জেন্ট কেয়ারের বুক করার প্রসেস হচ্ছে, তার কাছে যে আর্জেন্ট কেয়ার থাকবে, প্রথমে যদি কোনো প্রবলেম হয়, যেটা মানুষজন করেন, ডাইরেক্টলি প্রাইমারি কেয়ারে কল করেন। যদি ডক্টর থাকেন তো ডক্টর দেখেন, যদি সামহাও প্রাইমারি কেয়ার না থাকে, তখন আর্জেন্ট কেয়ারে যেতে হবে। আর্জেন্ট কেয়ারে গিয়ে ডক্টরকে দেখাতে হবে, ডক্টর মেডিসিন দেবেন, তোমার প্রেসক্রাইব মেডিসিন আবার ফার্মাসিতে চলে যাবে, ফার্মাসি থেকে তোমাকে ওষুধ কালেক্ট করতে হবে। ওষুধ কালেক্ট করার প্রসেস সবসময় একই। এবারে আসি যে ইমার্জেন্সি নামই তো সেলফ এক্সপ্ল্যানেটরি। তো যখন খুব প্রবলেম হয়েছে এবং আর্জেন্ট কেয়ার, প্রাইমারি কেয়ার নেই, আর্জেন্ট কেয়ার নেই, সেই সময় ইমার্জেন্সি কাজে দেবে। যেরকম ধরো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেরকম অবস্থায় তো তুমি ভগবান না করুক কারোর হোক, তো সেরকম অবস্থায় তো প্রাইমারি কেয়ারে বা আর্জেন্ট কেয়ারে নিয়ে যাওয়া যাবে না। সেই সময় ইমার্জেন্সিতে যাওয়াটা শ্রেয়। তো ইমার্জেন্সিতে যাওয়ার আপাতত থ্যাঙ্কফুলি বাই গড সেক আমার
অভিজ্ঞতা হয়নি, বাট আমি যতদূর প্রসেসটা জানি সেটা হলো ইমার্জেন্সি যে কোনো ধারে কাছের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আনফর্চুনেট ইনসিডেন্ট হয়, তারা ধারে কাছে যে কোনো হসপিটালে ইমার্জেন্সিতে গিয়ে বলতে হবে আমার এই প্রবলেম হয়েছে এবং আমি ইমার্জেন্সিতে দেখাতে চাই। তখন তারা যে যার প্রবলেম হয়েছে তার ইন্স্যুরেন্স কার্ড নেবে এবং ইন্স্যুরেন্স কার্ড নেওয়ার পরে তারা সার্ভিস দেবে। আর যাবতীয় বিল ইমার্জেন্সিতে তো আগে তো আর এইরকম তারা এস্টিমেটেড বিল কখনোই দিতে পারবে না, কারণ তাকে যদি অন্যান্য ট্রিটমেন্ট দিতে হয় তো তার বিলটা পরে আসবে। যেরকম একটা অভিজ্ঞতার কথা আমি তোমাকে বলবো, যেটা হচ্ছে ইমার্জেন্সি কেয়ার ইউনিট কতটা কস্টলি এখানে। যেরকম আমার এখানে একজন কলিগ আছে আমার দাদার মতো, এবং মানে আমার দাদার থেকেও বেশি খুবই ভালো একটা মানুষ। তো সেখানে ওনার ছেলের গলায় কাঁটা ফুটেছিল এবং তাকে ইমার্জেন্সিতে নিয়ে যেতে হয়েছিল, এরকম একটা সিচুয়েশন হয়েছিল। তো তার কিন্তু বেশ বড় মাত্রায় হসপিটাল বিল এসেছে। তো কারণ এখানে কিছু প্রোটোকল আছে বলতে কারোর যদি গলায় কাঁটা ফুটে থাকে, হঠাৎ করে কিন্তু চিমটে দিয়ে কাঁটা টেনে কেউ বের করবে না। তাদের প্রোটোকল মানতে হবে, যেরকম প্রথমে এক্সরে হবে, এক্সরে দিয়ে দেখবে যে গলার কোথায় কাঁটা আছে, তারপরে কনসেন্ট ফর্মে সাইন করতে হবে, তারপরে তারা সেটাকে ওটিতে নিয়ে যাবে। এরকম নয় যে কোনো একটা ক্লিনিকে মানে ঢুকিয়ে তার কাঁটা বের করে দেওয়া হবে, ওটিতে নিয়ে যাওয়া হবে। অজ্ঞান যদি করতে হয় অজ্ঞান করতে হবে, তারপরে কাঁটা বের করতে হবে। তো এটা হচ্ছে তারপরে জ্ঞান ফেরা অবধি তাকে আর একটা রুমে নিয়ে যাওয়া হবে, সেখানে তাকে রেস্ট দেওয়া হবে, যতক্ষণ না নর্মাল হচ্ছে ছাড়াই হবে না তাকে। তো এই প্রসেসে প্রচুর কস্ট ইনভলভ থাকে, বাট জীবনদায়ী একটা সেট আপ কে অ্যাভেল করতে গেলে কষ্ট দিতেই হবে। তো এই ব্যাপার। আর যদি এখানে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন কখনো হয়, তাহলে 911 এই নাম্বারটায় কল করলে পুলিশ এবং অ্যাম্বুলেন্স চলে আসবে এবং তারা এসে যে সিচুয়েশন মানে যদি পুলিশ হ্যান্ডেল করার কোনো সিচুয়েশন হয় পুলিশ করবে, না হলে অ্যাম্বুলেন্সের যদি দরকার হয় অ্যাম্বুলেন্স এসে যার দরকার আর কি, হসপিটালাইজেশন দরকার, তাকে নিয়ে যাবে। তো এই হচ্ছে পুরো প্রসেস। আর কস্ট অনুযায়ী তুমি তো বুঝতেই পারছো যে প্রাইমারি কেয়ার কম, তারপরে থাকে আর্জেন্ট কেয়ার, সব থেকে বেশি হয় ইমার্জেন্সি কেয়ার ইউনিট। তো আমার অভিজ্ঞতা যতদূর ছিল 3.5-4 বছরের, সেটা হচ্ছে এটা। আরও যদি পরে কিছু জানতে পারি তো শেয়ার করব তোমাদের সাথে। তো আমার মনে হয় তোমাদের এই ইনফরমেশনগুলো ভালো লাগবে। পরবর্তীকালে যদি কেউ এখানে আসো তাহলে তাদের জন্য হেল্পফুল হবে। তো আমি ঝুমুর, তো আমাদের ব্লগটা আমি এইভাবেই স্ট্রাকচার করার চেষ্টা করছি আমরা, যে ইনফরমেটিভ হবে, সঙ্গে কিছু মজার জিনিসও থাকবে আর তার সাথে কিছু টাইম পাসও হবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। টিল দেন, টেক কেয়ার, বি হ্যাপি, বাই।